কর্ণফুলী এজি চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন ক্লাসে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস, প্রভাষক, জীববিদ্যা বিভাগ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ। গত 5টি ক্লাসে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি জীববিজ্ঞান কি, জীবের সাধারণ বৈশিষ্ট্য সমূহ কি কি, কোষ কি, কোষের প্রকারভেদ সমূহ কি কি এবং কোষীয় অঙ্গাণুগুলো কি কি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীরের ঠিক নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে যে সজীব ঝিল্লিটি থাকে, এই সজীব ঝিল্লিটিকেই বলা হয় প্লাজমা মেমব্রেন। উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, ছত্রাক কিংবা শৈবাল কোষ হোক, কিংবা ব্যাকটেরিয়া বা মনেরা হোক, সব ধরনের কোষেই প্লাজমা মেমব্রেন উপস্থিত। কিংবা তুমি অন্যভাবে বললে, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলা হয়। আমরা প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কিত বিভিন্ন মডেল আছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। 1972 খ্রিস্টাব্দে এস জে সিঙ্গার ও জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত ফ্লুইড মোজাইক মডেল অনুসারে প্লাজমা মেমব্রেনের গঠন আমরা আলোচনা করব। এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেনের গঠন নিম্নরূপ। আমরা প্লাজমা মেমব্রেনের যখন সংজ্ঞা বলেছি তখন বলেছি প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম একটি বৈষম্যবেদ্য ও লিপোপ্রোটিন দ্বারা গঠিত ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এখন প্লাজমা মেমব্রেনকে কেন বৈষম্যবেদ্য ঝিল্লি বলা হয় এবং এর গাঠনিক উপাদানগুলোর মধ্যে কি কি আছে এই সম্পর্কে এই মডেল বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। 5 থেকে 10 ন্যানোমিটার পুরো প্লাজমা মেমব্রেনে আমরা দেখতে পাচ্ছি কিছু ফসফোলিপিড অণু, যা দুটি স্তরে বিন্যস্ত আছে। এগুলো ফসফোলিপিড অণু দুটি স্তরে বিন্যস্ত আছে। একটা ফসফোলিপিড অণুর দুটি অংশে বিভক্ত থাকে, তাকে পোলার বা ফসফেট হেড এবং দুটি ফ্যাটি অ্যাসিড চেইন। ফসফোলিপিড অণুর এই হেডের মধ্যে থাকে গ্লিসারল ও ফসফেট, আর নিচে লেজের মধ্যে থাকে ফ্যাটি অ্যাসিড এর চেইন। কিংবা সহজ ভাষায় বললে ফসফোলিপিড অণুর দুটি অংশ, হেড এবং টেইল। হেডটি কি দ্বারা গঠিত? ফসফেট দ্বারা গঠিত, ফসফেট এবং গ্লিসারল
কাকে বলে? এটাকে ফসফেট হেডও বলতে পারো। এবং দুটি ফসফেট হেডের সাথে দুটি ফ্যাটি অ্যাসিডের চেইন সংযুক্ত থাকে। এখানে ফসফোলিপিডের হেড অংশটি হাইড্রোফিলিক, অর্থাৎ এরা পানি আকর্ষণ করে, পানির প্রতি আকর্ষিত হয়। আর ফ্যাটি অ্যাসিড চেইন দুইটি হাইড্রোফোবিক, অর্থাৎ এরা পানি অপছন্দ করে। এখন আমরা প্লাজমা মেমব্রেনের গঠনের মধ্যে দেখতে পাচ্ছি ফসফোলিপিড অণুগুলো একটি বিশেষ পদ্ধতিতে সজ্জিত আছে। লেজ অংশগুলো মুখোমুখি যেমন ভিতরের দিকে, এবং হেড হচ্ছে বাহিরের দিকে। এর বাইরে আছে ফসফোলিপিড ছাড়াও বিভিন্ন ধরনের প্রোটিন অণু। এখানে এই প্রোটিন অণুটা আমরা দেখতে পাচ্ছি, এটা দুটি স্তর জুড়েই আছে। এই প্রোটিন অণুটা দুটি স্তর জুড়ে আছে, ফসফোলিপিডের দুই স্তর জুড়ে আছে। যেসব প্রোটিন অণু ফসফোলিপিডের দুটি স্তর জুড়ে থাকে সেই প্রোটিন অণুগুলো বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আর একটি স্তর জুড়ে যেসব ফসফোলিপিডের একটি স্তর জুড়ে যেসব প্রোটিন অণু আছে সেগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আবার কিছু প্রোটিন অণুর সাথে গ্লুকোজ সংযুক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। যেহেতু প্রোটিনের সাথে গ্লুকোজ সংযুক্ত অবস্থায় আছে, এই এই প্রোটিন অণুগুলো বলা হয় গ্লাইকোপ্রোটিন। এর বাইরে আছে কিছু কোলেস্টেরল অণু। ফসফোলিপিডের মধ্যবর্তী দুটি ফসফোলিপিডের মধ্যবর্তী স্থানে দেখতে পাচ্ছি কিছু কোলেস্টেরল অণু। তাহলে আমরা যদি সারাংশ করি, আমরা বলবো প্লাজমিক গঠনের মধ্যে আছে ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ ফসফোলিপিড দুটি স্তর। এবং এরা ফসফোলিপিডের অণুগুলো দুটি স্তর এমনভাবে সজ্জিত থাকে যাদের হাইড্রোফিলিক হেড, অর্থাৎ মাথার অংশটি বাহিরের দিকে, এবং লেজের অংশটি হাইড্রোফোবিক অংশটি ভিতরের দিকে থাকে। এর বাইরে আছে প্রোটিন অণু, পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন, যারা একটা স্তর জুড়ে অবস্থান করতেছে। আর আছে ইন্টিগ্রাল প্রোটিন, যারা দুটি স্তর জুড়ে অবস্থান করতেছে। এবং আছে কিছু গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্রোটিন অণুর সাথে গ্লুকোজ অণুগুলো যুক্ত অবস্থায় আছে। আছে কিছু কোলেস্টেরল অণু। এর মধ্যে এই মডেলটিকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়? কারণটা হচ্ছে ফসফোলিপিডের অণুগুলো এটা কি হয়, ঘুরে, রোটেশন হয়। এবং ল্যাটারাল ডিফিউশন, অর্থাৎ ফসফোলিপিড অণুগুলো স্থান পরিবর্তন করে। এখানে ফসফোলিপিড অণুটি এখানে চলে গেল, এখানেরটা এখানে চলে আসলো। এবং অনেক সময় ফসফোলিপিড অণুগুলো স্তর পরিবর্তন করে, এক স্তরের ফসফোলিপিড অণু আরেক স্তরে চলে যেতে পারে। ওই স্তরেরটা উপরে চলে আসতে পারে। উপরের স্তরের ফসফোলিপিড অণু নিচের স্তরেরটা উপরের স্তরে চলে আসতে পারে। ফলে মনে হয় এটি তরল পদার্থের মতো তরঙ্গায়িত। এবং ফসফোলিপিড অণু ছাড়াও এখানের মধ্যে বিভিন্ন প্রোটিন অণু আছে। তার মধ্যে অনেক প্রোটিন অণুর সাথে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ সংযুক্ত থাকে, কিংবা কোনো কোনো প্রোটিন অণুর সাথে লিপিড সংযুক্ত থাকে। ফলে উপর হতে দেখতে
সেটাকে অনেক সময় মোজাইকের মতো মনে হয় মোজাইক করেছে। হুম? এই কারণে এই মডেলটিকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এই ফসফোলিপিড অণু এবং তার সাথে অনেকগুলো প্রোটিন অণু সংযুক্ত হয়ে প্লাজমা মেমব্রেন গঠিত হয়। এই প্লাজমা মেমব্রেনকে বলা হয় বৈষম্যবদ্ধ একটি ঝিল্লি। অর্থাৎ এই ঝিল্লিটি মধ্যে দিয়ে সবকিছুই অবাধে চলাচল করতে পারে না। নির্বাচিত কিছু পদার্থই এই ঝিল্লি অতিক্রম করে বের হতে পারবে এবং বাহির হতে এই ঝিল্লি অতিক্রম করে ঢুকতে পারবে। বিষয়টি আমরা একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখি। দুটি লিপিড বাইলেয়ার, এর মধ্যে মাঝখানে মাঝখানে অবস্থান করতেছে কিছু কোলেস্টেরল অণু এবং প্রোটিন অণুগুলো। পানি অপছন্দ করে যে অংশটি ফসফোলিপিড অণু, তারা ভিতরের দিকে, এবং ফসফোলিপিড অণুর যে অংশটি অর্থাৎ হেড অংশটি পানি পছন্দ করলে হেড অংশটি থাকে সারফেসের দিকে। ফ্লুইডের মতো পাশে এভাবে ব্যাপিত হচ্ছে। সবকিছু এই প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে ব্যাপিত হতে পারে। যেমন কোন ধরনের আয়ন ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না। তাহলে আয়ন গুলো ফসফোলিপিড কোষের ভিতরে প্রবেশ করবে কিভাবে, কিংবা কোষ হতে বের হবে কিভাবে? তখন তখন এরা ব্যবহার করে প্রোটিন অণুগুলোকে। হুম? কিন্তু আর বড় বড় অণুগুলো যেমন গ্লুকোজ, সুক্রোজ, এরা ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না। আবার কিছু ছোট আনচার্জ পোলার মলিকুল ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারে। আবার ছোট ছোট মলিকুল গুলো, হাইড্রোফোবিক মলিকুল গুলো ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারে। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অ্যাস্টেরয়েড, চর্বিদ্রাব্য যে কোনো অণুই ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারে। সমস্যা হচ্ছে বড় অণুগুলো যেগুলো ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না। আবার আয়ন গুলো ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না। এরা ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করার জন্য প্রোটিন অণুগুলোকেই ব্যবহার করে। যেমন এখানে প্লাজমার মধ্যবর্তী প্রোটিন অণুগুলো মধ্যে দিয়েই আয়ন এবং এই যে বড় বড় অণুগুলো সুক্রোজ, গ্লুকোজের মতো, এরা ভিতরে প্রবেশ করে। হুম? এখন বাহির হতে
কোষের ভিতরের দিকে প্রবেশ করার উপায়গুলো কি কি? একটা হচ্ছে ব্যাপন, সিম্পল ডিফিউশন, অর্থাৎ বেশি ঘনত্ব স্থান হতে কম ঘনত্ব স্থানের দিকে ছড়িয়ে পড়া। আরেক ধরনের ব্যাপন আছে ফ্যাসিলিটেড ডিফিউশন, অর্থাৎ এখানে ফসফোলিপিড ব্যারিয়ার ক্রস করার জন্য, ব্যাপিত হওয়ার জন্য কিছু ক্যারিয়ার প্রোটিনকে ব্যবহার করে ব্যাপিত হচ্ছে। ডিফিউসিন পার্টিকেল গুলো যেগুলো বেশি ঘনত্ব স্থান হতে কম ঘনত্ব স্থানের দিকে ব্যাপিত হচ্ছে, কিন্তু ব্যাপিত হওয়ার জন্য এটা ফসফোলিপিড লেয়ার না, কিছু প্রোটিনকে ব্যবহার করতেছে। এই ধরনের প্রোটিনকে ব্যবহার করে এই ধরনের ব্যাপন হলে সেই ব্যাপনটাকে বলা হয় ফ্যাসিলিটেড ডিফিউশন। আমরা এটা এটা বলেছি ডিফিউশন বা ব্যাপন বেশি ঘনত্ব স্থান হতে কম ঘনত্ব স্থানের দিকে ছড়িয়ে পড়া। আরেক ধরনের ব্যাপন আছে ফ্যাসিলিটেড ডিফিউশন, অর্থাৎ প্রোটিন অণুকে ব্যবহার করে প্রোটিন অণুর মধ্য দিয়ে বেশি ঘনত্ব স্থান হতে কম ঘনত্ব স্থানের দিকে ছড়িয়ে পড়া। আরেক ধরনের ব্যাপন আছে, এটা হচ্ছে কম ঘনত্ব স্থান হতে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া। এই ক্ষেত্রে শক্তি প্রয়োজন। তোমরা জানো এটিপি যখন ভেঙে যায় তখন এডিপি আর অজৈব ফসফেট এবং শক্তি তৈরি হয়। এই শক্তি ব্যবহার করে কম ঘনত্ব স্থান হতে বেশি ঘনত্ব স্থানের দিকে কোনো অণুর ব্যাপিত হওয়াকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং এইসব ক্ষেত্রে ব্যাপিত হওয়া ফ্যাসিলিটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে ডিফিউশন পার্টিকেল গুলো, অর্থাৎ যে পদার্থটা ব্যাপিত হবে সেই পদার্থটা ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোটিন অণুকে, যেমন এক ধরনের প্রোটিনকে বলা হয় চ্যানেল প্রোটিন। এই প্রোটিনের মধ্যে দিয়ে বেশি ঘনত্ব স্থান হতে কম ঘনত্ব স্থানের দিকে পদার্থ সরাসরি চলে আসবে। আরেক ধরনের প্রোটিন হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, এগুলো বেশি ঘনত্ব স্থান হতে কম ঘনত্বের দিকে ব্যাপিত হয় ক্যারিয়ার প্রোটিন দিয়েও। এখানে একটা ক্যারিয়ার প্রোটিন কিভাবে ব্যাপিত হয় সেটা ধাপ সহ ব্যাখ্যা করা হয়েছে। যেমন একটা ক্যারিয়ার প্রোটিন ব্যাপিত হওয়ার জন্য ক্যারিয়ার প্রোটিনের মধ্যে যে কোনো পদার্থ ব্যাপিত হওয়ার জন্য প্রথমে এইদিকে খুলে গেছে পদার্থ, দ্বিতীয় স্টেপে এই স্থানে আসলো, তৃতীয় স্টেপে এটা কোষের ভিতরের দিকে চলে আসলো, আর চ্যানেল প্রোটিন দিয়ে সরাসরি ব্যাপিত হয়ে পড়ে। আমরা বলেছি যে পদার্থগুলো ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে পারবে না সেই পদার্থগুলোই এই চ্যানেল প্রোটিন কিংবা ক্যারিয়ার প্রোটিন ব্যবহার করে কোষের ভিতরে প্রবেশ করবে। এই কারণেই কোষ পর্দাকে বলা হয় বৈষম্যবৈধ ঝিল্লি, অর্থাৎ সবার জন্য এই ঝিল্লি উন্মুক্ত না। নির্বাচিত পদার্থই এই ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে আসতে পারবে এবং কোষের ভিতর হতে নির্বাচিত পদার্থই কোষের বাইরে যেতে পারবে। তোমরা একটি প্রশ্নের কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য, এগুলো সমাধান করার চেষ্টা করবো। এখানে একটা এই উদ্দীপকের আলোকে এটাকে উদ্দীপক হিসেবে ধরে নিয়ে তোমরা কিছু প্রশ্নের সমাধান করবা। উদ্দীপকটি গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকটিকে নির্বাচিত বৈধ, বৈষম্য বৈধ, অর্ধবৈধ পদ্মা বলা যায় বিশ্লেষণ করো। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি? উদ্দীপকটি ফ্লুইড মোজাইকের সাথে তুলনার যথার্থতা ব্যাখ্যা করো। উদ্দীপকটির সাথে কোষ প্রাচীরের পার্থক্য করো। একক পদ্মা কি? উদ্দীপকটি কোষে কি ভূমিকা পালন করে? আরো একটি প্রশ্ন তোমরা খাতায় নোট করো। ইচ্ছে বিজ্ঞান বিষয়ক নিবন্ধ আগ্রহ নিয়ে পড়ে। একটি নিবন্ধ পড়ে সে জানালো কোষে অভিস্রবণ প্রক্রিয়ায় অতিরিক্ত পানি প্রবেশের ফলে কোষ ফেটে যেতে পারে, যা সাইটোলাইসিস নামে পরিচিত। প্রাণী কোষে সাইটোলাইসিস হলো, উদ্ভিদ কোষে তা হয় না একটি প্রাচীরের উপস্থিতির জন্য। প্লাজমোডেসমা কি? আদি ও প্রকৃত কোষের পার্থক্য করো। সাইটোলাইসিস প্রতিরোধ ছাড়াও গঠনটির ভৌত রাসায়নিক সূক্ষ্ম গঠন কিরকম? সাইটোলাইসিস প্রতিরোধ ছাড়াও গঠনটি উদ্ভিদ কোষে আর কি কি ভূমিকা পালন করে? এই দুটি প্রশ্ন
প্রশ্ন তোমরা সমাধান করার চেষ্টা করবে এবং আশা করি আজকে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবে সবাই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।